আন্দোলনটা পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বন্দ্যোপাধ্যায় সত্যি একটা বিষয় তো বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় বাংলার মানুষের মন চুরি করতে পেরে, যাদের চাকরি চলে গেছে তাদেরকে তো আর মানে দোষারোপ করা বা তাদের ব্যাপারে কটু কথা বলাটা আমার মনে হয় সঠিক হবে না। কিন্তু আমার মনে হয় তাদেরও বোঝা উচিত যে এটা তো আইনি প্রক্রিয়ায় হচ্ছে, সরকার তো তাদের ইচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে না। আজকে আপনি যদি এই এসএসসি দুর্নীতির মামলায় সিবিআই এর ইনভেস্টিগেশনের সিচুয়েশন দেখেন, আপনি দেখবেন এখনো সিবিআই কোনো কংক্রিট ট্রায়াল শুরু করতে পারেনি। ট্রায়াল শুরু করার কথা বললে তারা নানা রকমের অজুহাত দেবে। ট্রায়াল শুরু করার জন্য তাদের পদক্ষেপ সম্পর্কেও আমরা ওয়াকিবহাল নই। তারা কি করার চেষ্টা করছে, আলটিমেটলি এই এসএসসির ক্রিমিনাল তদন্তে কেউ শাস্তি পাবে কিনা এ সম্পর্কেও ধোঁয়াশা আছে। দেখা যাবে যে জেসিকা লাল মার্ডার কেসের মতো নো ওয়ান কিল জেসিকা হয়ে যাবে হয়তো এই মামলাটা, কাউকে খুঁজেই পাওয়া যাবে না দোষী হিসেবে। এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা যতটাই হার শোক না কেন, সরকারকে তো ইমপ্লিমেন্ট করতেই হবে। এই আন্দোলন করে সুপ্রিম কোর্টের অর্ডারের ভাষা পাল্টানো সরকারের পক্ষে সম্ভব নয়। আমি যে আন্দোলনকারী বন্ধুরা আছেন তাদেরকে বলবো, আপনারা প্রপার আইনি সাহায্য নিন। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে লিগাল এড কমিটি আছে, পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল লিগাল এড সার্ভিসেস আছে, আপনারা লিগাল এডের সাহায্য নিন। তাদের থেকে বোঝার চেষ্টা করুন যে আপনাদের কাছে কোনো আইনি প্রক্রিয়া বা কোনো আইনি মেথড বাকি আছে কিনা। তা না হলে আপনারা যে আন্দোলনটা করছেন সেটা বৃথার দিকে যাবে। কারণ কি, সুপ্রিম কোর্টের অর্ডারই ফাইনাল, সুপ্রিম কোর্টের বক্তব্যই শেষ বক্তব্য। এবং সুপ্রিম কোর্ট যখন পরিষ্কারভাবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আমরা 31শে ডিসেম্বরের পর্যন্ত একটা মেয়াদ দিলাম, তার মধ্যে বাকি কাজ কমপ্লিট করতে হবে, এটা চাইলেও সরকার পরিবর্তন করতে পারবেন না। মানবিক মুখ্যমন্ত্রী অনেক ডিসিশন নিয়েছেন, যে ডিসিশনগুলোতে চেষ্টা করছেন তাদেরকে কিছু সুবিধা করে দেওয়ার, কিন্তু সেই সুবিধাটা করে দেওয়ার জন্য এই আন্দোলনটা পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আগামী দিনে কিন্তু এই আন্দোলনের চড়া সুরের জন্যই সরকার যদি এদের জন্য কিছু করে থাকার চেষ্টা করে থাকে, সেখান থেকেও তারা মানে বিপাকে পড়ে যাবে, কারণ সেটাতে আরো বেশি আইনি জটিলতা তৈরি হবে। তাই আপনাদের মাধ্যমে আমি আন্দোলনকারী বন্ধুদের বলবো, আইনি পথে চলুন, আইনের সাহায্য নিন, আইন বহির্ভূত কিছু করবেন না। তাদের একই দাবি রয়েছে যে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তারা আর পরীক্ষায় বসবেন না। এটা সম্ভব কি সম্ভব না সেটা তো সরকার বলবে। আদালতে এখনো মামলা পেন্ডিং আছে, আপনারা জানেন রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেখানে নিশ্চয়ই যা বলা হবে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, সিবিআই মিরর ইমেজটা খুঁজে পেল না কেন? ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে সিবিআই কেন টেন্টেড আনটেন্টেড কে খুঁজে পেল না? সিবিআই কেন বলতে পারলো না যে কারা ঘুষ দিয়েছে কারা ঘুষ দেয়নি? তাহলে এতদিন কিসের ইনভেস্টিগেশন করলো সিবিআই? আর সেই ইনভেস্টিগেশনের পিছনে যত টাকা খরচা হয়েছে তাতে কি লাভ হলো? তারা বলছেন যে রিভিউ পিটিশনে কেন তাদের সাথে আলোচনা করা হলো না। এটা আমার মনে হয় তারা নিজেদের এখতিয়ার বহির্ভূত কথা বলছেন। রিভিউ পিটিশন সরকার করবে বা এসএসসি করবে, সেটা তাদের নিজেদের পরিকাঠামোর মধ্যে করবে, তাদের আইনি সহায়তার মধ্যে করবে, তাদের আইনি যে পরিভাষা আছে তার মধ্যে করবে। এবং তাদের যেমন যেসব চাকরিহারা প্রার্থীরা বা যেসব সাধারণ কর্মীরা এর মধ্যে ইনভলভ, তাদের যেমন কিছু বেসিক ন্যূনতম লিগাল রাইটস আছে, সেই একই লিগাল রাইটস কিন্তু সরকারের বা এসএসসিরও আছে। সেই জন্য কারুরই রাইটস কারুর জন্য খর্ব হতে পারে না, কারুরই রাইটস ছোট কারুরই রাইটস বড় তা নয়। সেই জন্য সরকার মানে কিভাবে রিভিউ পিটিশন করবে তার জন্য সরকারের অভ্যন্তরীণ আলোচনা হবে, সরকারের আইনি কৌশলীদের সঙ্গে আলোচনা হবে। অন্য কারোর সঙ্গে আলোচনা করার যে দাবি তারা করছেন তা বেমানা এবং অযৌক্তিক। একেবারে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে দেখে চাকরিহারা প্রার্থীরা লাগাতার বিক্ষোভ করলেন এবং চোর চোর স্লোগান দেওয়া হলো, তাকে কি বলবেন? দেখুন, সব্যসাচী দা ওখানে কেন গেছিলেন আমার সেটা জানা নেই, আমি এ নিয়ে মন্তব্য করবো না। কিন্তু আমি আবার বলছি যে দয়া করে এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটা আইন বহির্ভূত, দয়া করে এমন কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী। পশ্চিমবঙ্গ সরকারকে সহায়তা করুন যাতে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের বেস্ট পসিবল সলিউশন দিতে পারে। অভিযোগ রয়েছে যে সব্যসাচী দত্তের যারা লোক রয়েছে বা তারা সাংবাদিক এবং শিক্ষকদেরকে পিটিয়েছেন। আমি যতদূর শুনেছি এটা নিয়ে একটি মামলা রুজু হয়েছে, এটা তদন্ত হবে, তদন্তে দেখা যাবে কি হবে। তার তদন্ত বহির্ভূত কোনো কথা বলাটা সঠিক হবে না। কালকেই ঘটনা ঘটেছে, তারপরে ইনভেস্টিগেশনের জন্য এফআইআর করা হয়েছে। প্রচুর লোক ছিল, আপনারা জানেন, যথেষ্ট লোকজন থাকার জন্য ওখানে একটা ক্যাওস সৃষ্টি হয়েছে। এবারে কারা কিভাবে কি করেছে এটা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমার মনে হয় যে আন্দোলনটাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেটা আইন বহির্ভূত বা সুপ্রিম কোর্টের অর্ডার বহির্ভূত হবে। চাকরিহারাদের দাবি রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলন স্থলে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে
নেতাজি ইন্দোরে মিটিং করেছিলেন। এরকম নজির তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর সঙ্গে যোগাযোগ রাখেননি বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা শোনেননি বা তাদের প্রতি বার্তা দেননি। সেই জন্য আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার যখন নেক্সট যে স্টেপটা নেওয়া সম্ভব সেটা আইনকে মাথায় রেখে, সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রিকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। কিন্তু ফল অফ আ হ্যাটে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানোর এই যে একটা রাজনৈতিক নোংরা খেলা শুরু হয়েছে, আমার মনে হয় আমি চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন রাজনীতির আঙিনার বাইরে বেরিয়ে আইন এবং সুপ্রিম কোর্টের অর্ডারের চোরদিবারির মধ্যে থাকে। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলো পুলিশ এবং তার জেরে বেশ কিছু শিক্ষক এবং শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছেন। দেখুন, গণতান্ত্রিক পরিকাঠামোয় আন্দোলনটা পারমিটেড, কিন্তু এই আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে? এই আন্দোলনটা যদি সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হয় তাহলে সেটা আদালত অবমাননা পর্যায়ে চলে যাচ্ছে। যদি আদালত অবমাননা পর্যায়ে কোনো ঘটনা যায় তাতে পুলিশকে তো কিছু ডিসিশন নিতেই হবে। কিন্তু আমি আবার বলছি, যারা চাকরি হারিয়েছেন, যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, আমরা সহমর্মী, সমব্যথী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক রূপে অনেক সমর্থন করার চেষ্টা করেছেন এবং রিভিউ পিটিশন পেন্ডিং আছে। আমরা আশা করব যে সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে সেটা মানবিক ডিসিশন হবে। দিকে সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, এর দরুন শিক্ষকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। কি বলবেন এই বিষয়ে? সরকারি কাজ তো বাধা দেওয়া হচ্ছেই। বিকাশ ভবন তো আন্দোলন করার জায়গা নয়। বিকাশ ভবন তো সরকারের হেডকোয়ার্টার্স ফর হায়ার এডুকেশন অ্যান্ড স্কুল এডুকেশন। এরকম একটা জায়গায় গিয়ে এমন কেন হবে যে কারণে কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট হবে? অফিসারদের কাজে বাধা দিলে বা অফিসারদের কাজ করতে বাধা দিলে কার সুবিধে? সরকারের কাজ আটকে গেলে সেটা তো কারোর সুবিধে নয়। কালকের দিনটা বিকাশ ভবনে একরকম কোনো কাজ ছাড়াই চলেছে। এভাবে কি সম্ভব যে সরকারি কর্মীরা বিকাশ ভবনের ভিতরে আছেন তারা যদি 24 ঘন্টা এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন যে তাদের সিকিউরিটি কি হবে, তাহলে তো তারা কাজ করতে পারবেন না। সরকারের কাজে বাধা না দেওয়ার আমি একান্ত অনুরোধ করছি সবার কাছে। আইনের পথে চলুন, আইনের কথাটা মেনে নিন। অন্যায় হয়েছে, নিশ্চয়ই হয়েছে, তার জন্য শাস্তি যাতে হয় সেই জন্য দাবি তুলুন। দেখুন যাতে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়, দেখুন যাতে ট্রায়াল শুরু হয়, দেখুন যাতে আইনানু ব্যবস্থা হয়। সংবিধান, আইন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অবমাননা করবেন। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য ভাতা ঘোষণা করেছেন। তাহলে কি মুখ্যমন্ত্রী তাদের এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করার জন্য কি ভাতার উপর নির্ভরশীল হতে বলছেন? দেখুন, আমার দৃঢ় বিশ্বাস যে বা যারা ওখানে আন্দোলন করছে তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর ভাতা নেবে না ঠিক করে গিয়ে আন্দোলন করছে। তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কোনো সহায়তা চায় না বলেই আন্দোলন করছে। তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায়ের বাইরে বেরিয়ে এই আন্দোলনটা করছে। আমার মনে হয় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আপনাদের মাধ্যমে আবার তাদেরকে রিকোয়েস্ট করছি, আইনের পথে চলুন, সংবিধানের পথে থাকুন। এমন কিছু করবেন না যেটা সংবিধান, আইন এবং সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী হবে। কতভাবে কি ভাতা দেওয়া যায় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। কি নোটিফিকেশন বেরিয়েছে, নোটিফিকেশনে কি লাইন এবং কি নিয়ম ঠিক করে উনি ভাতা দেওয়ার কথা বলেছেন। কিন্তু সরকার যদি মনে করে যে তাদের নাগরিকরা কোনো রকম অস্বস্তিতে আছে এবং তাতে যদি সরকার তাদের পাশে দাঁড়ায়, এটাই একটা ওয়েলফেয়ার স্টেটের কাজ। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রপার আইনি পরামর্শ নিয়েই যা করার করবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই ভাতা দিয়েই গ্রুপ সি এবং গ্রুপ ডি দের আরো বিপদে ফেলছেন মুখ্যমন্ত্রী। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো কিছুদিন আগে এটাও বলেছেন যে পাকিস্তানি জঙ্গি আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। আমার মনে হয় বিকাশবাবু কি চান সেটা রাজনৈতিক এবং আইনগত ব্যাপারটাকে আলাদা রাখলে ওনার পক্ষে সুবিধা হবে, বাকিদের পক্ষে সুবিধা হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য আরো আইনজীবীরা বলছেন যে এই ভাতা দেওয়ার মধ্যেও নাকি দুর্নীতি লুকিয়ে রয়েছে। আমি এই ভাতা দেওয়ার যে নোটিফিকেশন সেটা দেখিনি। এই কথাটা দুর্নীতি আছে দুর্নীতি নেই বলা সম্ভব নয়। দুর্নীতির যে জুজু সেটা সিপিএম বিজেপি সারা বাংলাকে দেখানোর চেষ্টা করে 2021-এ হেরে গেছে, 2024-এ হেরে গেছে, 2023-এ অপ্রাসঙ্গিক হওয়ার মুখে ছিল এবং 2026-এও তারা পরাজিত হবে। কারণ কি, বাংলার মানুষ উন্নয়নকে মাথায় রেখে কাজ করেছে। বাংলার মানুষ এমন যেই সুবিধে, যে সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন সেই দিকে নজর রেখেছে। এবং আমার মনে হয় এই কনস্ট্যান্ট চোর চোর চুরি চুরি এই কথাটা বলে কোনো লাভ হচ্ছে না। কারণ কি, সারা দিন ধরে বিজেপি এবং সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে চাল চোর, কয়লা চোর বলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একটা বিষয় তো বলতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় বাংলার মানুষের মন চুরি করতে পেরেছেন বলেই বানর মার বাংলার মানুষরা তাকে সমর্থন করছেন।